প্রেমের প্রকাশ আসলে সাধারণত কেমন হয়? মানে ধরুন, যখন কেউ প্রিয়জনের সামনে দাঁড়ায়, তখন তো স্বভাবতই সে নিজের সবচেয়ে সুন্দর, নিখুঁত রূপটাই দেখাতে চায়, তাই না? হ্যাঁ, একদম তাই। যুগ যুগ ধরে প্রেমের কবিতাতেও তো ঠিক এটাই হয়ে আসছে। মানে প্রেমিকের চোখের প্রশংসা, যৌবনের উদযাপন, সৌন্দর্যের বন্দনা। ঠিক বলেছেন। আমরা দেখি কবিরা তাদের প্রেমিক বা প্রেমিকার চোখকে হয়তো সূর্যের সাথে বা গালকে গোলাপের সাথে তুলনা করে পাতার পর পাতা লিখে ফেলছেন। আর সাহিত্যের ইতিহাসে, বিশেষ করে শেক্সপিয়ারের আগের যুগে, পেত্রার্কান সনেটগুলোতে এই ধারাই সবচেয়ে বেশি প্রচলিত ছিল। মানুষ তো প্রেমের ক্ষেত্রে নিজেদের দুর্বলতাগুলো লুকিয়ে রাখতেই পছন্দ করে। হ্যাঁ, যেন তাদের কোনো খুঁত নেই, কোনো বয়সের ছাপ নেই শরীরে। ঠিক, মানুষের একটা চিরন্তন আকাঙ্ক্ষাই থাকে ভালোবাসার মানুষটির কাছে নিজেকে একদম সেরা অবস্থায় উপস্থাপন করার। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিশ্ববিখ্যাত কবিতা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা এই চেনা ছকটি একেবারে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 73, তাই তো? একদম। এখানে কবি নিজের রূপের অহংকার তো করছেনই না, উল্টো প্রেমিকের সামনে নিজের বার্ধক্য, রূপের ক্ষয় আর শারীরিক দুর্বলতাকে একেবারে নগ্নভাবে তুলে ধরেছেন। এটা আসলে শেক্সপিয়ারের অনেক বড় একটা সাহসের জায়গা। হ্যাঁ, তো আমাদের হাতে থাকা বিভিন্ন সাহিত্য সমালোচনা, প্রবন্ধ এবং ব্যাখ্যামূলক সোর্সগুলোর ভিত্তিতে আজ আমাদের লক্ষ্য হল এই সনেটটির প্রতিটি লাইন ধরে এর ভেতরের অর্থগুলো উদ্ধার করা। দারুণ একটা বিষয়। শেক্সপিয়ার এই কবিতায় বার্ধক্য, মৃত্যুচেতনা এবং সময়ের সাথে ভালোবাসার চিরন্তন দ্বন্দ্বকে তিনটি ভিন্ন আর অত্যন্ত শক্তিশালী রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। আচ্ছা। মানে তিনি শুধু নিজের ক্ষয় যাওয়া রূপের বর্ণনাই করেননি, পাঠককে বাধ্য করেছেন সময়ের এই নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়াতে। এই সনেটির প্রতিটি স্তবকে বয়সের এমন এক নিখুঁত ছবি আঁকা হয়েছে, যা যে কাউকেই থমকে দিতে পারে। তো কবিতার মূল অংশে ঢোকার আগে এর পেছনের ইতিহাসটা একটু জেনে নেওয়া দরকার আমার মনে হয়, যাতে আমরা প্রেক্ষাপটটা স্পষ্টভাবে বুঝতে পারি। হ্যাঁ, সেটা খুবই জরুরি। সোর্সগুলো থেকে আমরা জানতে পারি যে শেক্সপিয়ার ১৫৯০-এর দশকের শেষ দিকে মোট ১৫৪টি সনেট লিখেছিলেন। ঠিক। আর এর মধ্যে প্রথম ১২৬টি সনেট তিনি একজন তরুণ পুরুষ বন্ধু বা পৃষ্ঠপোষকের উদ্দেশ্যে লিখেছিলেন। সাহিত্যের ভাষায় যাকে বলা হয় ফেয়ার ইউথ বা সুন্দরতম তরুণ। আর এই সনেট ৭৩-এ শেক্সপিয়ার সরাসরি কিন্তু সেই তরুণ বন্ধুর প্রতি কথা বলছেন। ওহ, আচ্ছা। হ্যাঁ, তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে তিনি বয়সের ভারে নুয়ে পড়ছেন, আর তার সেই তরুণ বন্ধুটি তখনও যৌবনের দীপ্তিতে ভাস্বর। একটা বিশাল অসম বয়সের পার্থক্য, তাই না? একদম। এই অসম বয়স এবং নিজের শারীরিক অবক্ষয়ের কারণে কবির মনে প্রতিনিয়তই একটা নিরাপত্তাহীনতা কাজ করছিল। মানে ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়। ঠিক তাই। আর তৎকালীন সমাজ ব্যবস্থার কথাও এখানে মাথায় রাখতে হবে। এলিজাবেথন যুগে মানুষের গড় আয়ু এখনকার মতো তো এত বেশি ছিল না। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান ততটা উন্নত ছিল না তখন। ঠিক। ৪০-এর কোঠায় পৌঁছানো মানেই জীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসা। তাই কবির এই মৃত্যুর বা ফুরিয়ে যাওয়ার ভয়টা কিন্তু একেবারেই অমূলক ছিল না। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। শেক্সপিয়ার কেন নিজের এই শারীরিক পতনকে এতটা স্পষ্টভাবে, এতটা করুণভাবে তুলে ধরলেন? খুব সুন্দর প্রশ্ন। মানে এটা কি কেবলই এক ধরনের চরম বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, নাকি নাকি এর পেছনে প্রেমের অন্য কোনো গভীর দার্শনিক অর্থ লুকিয়ে আছে? একজন মানুষ কেন চাইবে তার প্রিয় মানুষটি তাকে একজন রুগ্ন, বৃদ্ধ মানুষ হিসেবে দেখুক? প্রথম দর্শনে এটাকে নিছক বয়সের আক্ষেপ বা হতাশা মনে হতেই পারে, তবে সনেটটির আরও গভীরে গেলে দেখা যায় এই বাস্তববাদী স্বীকারোক্তির মাধ্যমেই কবি আসলে প্রমাণ করতে চেয়েছেন যে প্রকৃত ভালোবাসা কখনোই শুধুমাত্র শারীরিক সৌন্দর্য বা যৌবনের উপর নির্ভরশীল হতে পারে না। মানে রূপ তো আজ আছে, কাল নেই। একদম। শারীরিক রূপ সময়ের সাথে সাথে হারিয়ে যাবেই। ভালোবাসাকে টিকতে হলে তাকে এই ক্ষয় যাওয়া রূপের ঊর্ধ্বে উঠতে হবে। ও আচ্ছা, তার মানে তিনি এক ধরনের পরীক্ষা নিচ্ছেন।
হ্যাঁ, তিনি যেন পরীক্ষা নিচ্ছেন যে তার এই জীর্ণ রূপ দেখার পরও সেই তরুণ বন্ধুর ভালোবাসা অটুট থাকে কিনা সেটাই দেখার বিষয়। দারুণ একটা পয়েন্ট। বয়সের এই বাস্তবতা আর প্রেমের এই দর্শন মাথায় রেখে যদি আমরা কবিতার প্রথম স্তবকে বা প্রথম 4টি লাইনে চোখ রাখি, কবি শুরুতেই বলছেন, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, মানে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ। এখানে তিনি জীবনের একটা দীর্ঘমেয়াদী রূপক হিসেবে ঋতুচক্রকে বেছে নিয়েছেন আসলে। হ্যাঁ, কবি নিজেকে শরতের একেবারে শেষ বা শীতের শুরুর দিকের প্রকৃতির সাথে তুলনা করেছেন। তিনি বলছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে অথবা ঝরে পড়ছে, চারপাশটা কেমন একটা বিষণ্ণ ধূসর আবরণে ঢাকা, যৌবনের বসন্ত আর নেই। এখন কেবলই শীতের আগমনী বার্তা। ঠিক এই ঋতুচক্রের রূপকটি বেশ কয়েক মাস ধরে চলা একটা ধীর গতির ক্ষয়ের দিকে ইঙ্গিত করে। এই স্তবকের তৃতীয় ও চতুর্থ লাইনটি আমার কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান মনে হয়েছে। কোন লাইন দুটো? কবি বলছেন, বেয়ার রুইন্ড কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, মানে শূন্য ডালপালাগুলো শীতের বাতাসে কাঁপছে। একসময় যেখানে পাখিরা মিষ্টি সুরে গান গাইত, আজ সেই জায়গা একেবারে জনশূন্য। লাইনটা পড়ার সাথে সাথেই চোখের সামনে কেমন একটা বিষণ্ণ শীতের বিকালের ছবি ভেসে ওঠে। জানেন তো, এই বেয়ার রুইন্ড কোয়ের শব্দগুচ্ছের পেছনে একটা দারুণ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যা আমাদের সোর্সগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই নাকি? কি সেটা? ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি যখন ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ক ছিন্ন করে মঠগুলো বা মনস্টেরিগুলো ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, ইতিহাসে তো এই ঘটনা বেশ বিখ্যাত। ঠিক তখন চার্চের গায়কদের বসার জায়গাগুলো, যাকে ইংরেজিতে কোয়ার্স বলা হয়, তা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ও আচ্ছা। চার্চের ছাদগুলো ভেঙে পড়েছিল, আর সেই কাঠের কাঠামোগুলো শুধু কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। তার মানে শেক্সপিয়ার সেই ধ্বংসপ্রাপ্ত ছাদবিহীন চার্চের কাঠামোর সাথে শীতের পাতাহীন গাছের ডালপালার তুলনা করছেন। একদম তাই। এটা সত্যি এক অবিশ্বাস্য চিত্রকল্প তৈরি করে। একসময় ওই চার্চগুলো যেমন উপাসনার গানে মুখরিত থাকত, ঠিক তেমনি গাছের যে ডালগুলোতে বসন্তে পাখিরা গান গাইত, তা এখন শীতে জরাজীর্ণ আর স্তব্ধ। আর কবির নিজের জীবনের যৌবনও একসময় গানে, আনন্দে, সৃজনশীলতায় ভরপুর ছিল, যা এখন কেবলই স্মৃতি। খুব সুন্দর। আরেকটা মজার বিষয় হল, অনেক সাহিত্য সমালোচক মনে করেন শেক্সপিয়ার যেহেতু নিজে বয়সের সাথে সাথে প্রায় টাকমাথা হয়ে যাচ্ছিলেন, আচ্ছা, হ্যাঁ, তাই পাতাহীন গাছের ডাল তার নিজের মাথারও একটা চাক্ষুষ রূপক হতে পারে। এটা কবির নিজের প্রতি একটা সূক্ষ্ম আত্মসমালোচনা। শেক্সপিয়ারের এই নিজের দুর্বলতা নিয়ে লেখার সাহস সত্যিই প্রশংসনীয়। তবে পাতা ঝরে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে তিনি একটা অদ্ভুত শব্দ চয়ন করেছেন, যা আমি খেয়াল করেছি। কোনটা বলুন তো? শেক্সপিয়ার বলছেন, ইয়েলো লিভস অর নান অর ফিউ, অর্থাৎ হলুদ পাতা বা একটিও নেই বা কয়েকটি আছে। আমরা যদি একটু ভেবে দেখি, সাধারণত পাতা ঝরে যাওয়ার ক্রমটি তো এমন হওয়ার কথা। হ্যাঁ, প্রথমে গাছে কিছু পাতা থাকে, তারপর তা কমতে কমতে একসময় কোনো পাতাই থাকে না। ঠিক, কিন্তু এখানে তিনি ক্রমটি এলোমেলো করে দিয়েছেন। এটা একটা অত্যন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণ আপনার। কিছু পাতা বা একটিও নেই বা অল্প কয়েকটি পাতা, এই শব্দগুচ্ছ কোনো সাধারণ বা যৌক্তিক ক্রম অনুসরণ করে না আসলে। হ্যাঁ, কবি এখানে ইচ্ছে করেই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছেন বলে আমার মনে হয়। একদম। আমার ধারণা, এই এলোমেলো ক্রমটি বার্ধক্যের এমন এক মানসিক অবস্থাকে বোঝায় যেখানে মানুষ নিজের অবশিষ্ট আয়ু নিয়ে বিভ্রান্ত থাকে। খুব চমৎকার একটা পয়েন্ট। বার্ধক্যে মানুষ হয়তো ঠিক এভাবেই ভাবে, আমার কি আর কিছুদিন বাকি আছে, নাকি আজই আমার জীবনের শেষ দিন, নাকি আমি আরও কয়েকটা বছর সময় পাব। মৃত্যু তো আর রুটিন মেনে আসে না। ঠিক, মৃত্যু কখন আসবে তার তো কোনো ধরাবাঁধা নিয়ম বা ক্রম নেই। এই অনিশ্চয়তাকেই তিনি এই এলোমেলো শব্দগুলোর মাধ্যমে ধরতে চেয়েছেন। সত্যি কথা, জীবন এখানে আর কোনো নির্দিষ্ট গাণিতিক নিয়মে চলছে না। বার্ধক্যের যে মানসিক বিভ্রান্তি এবং আয়ুর অনিশ্চয়তা, তা এই ছোট্ট শব্দচয়নের মাধ্যমে অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। প্রথম স্তবকে তো আমরা দেখলাম ঋতুচক্রের দীর্ঘমেয়াদী রূপক, কিন্তু দ্বিতীয় স্তবকে গিয়ে মনে হয় যেন সময় ক্রমশ সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, কয়েক মাসের হিসাব থেকে কবি সরাসরি কয়েক ঘণ্টার হিসাবে বা দিনের একটা নির্দিষ্ট সময়ে নেমে এসছেন। এখানে তিনি গোধূলি আর রাত্রির রূপক নিয়ে এসছেন। সময় যেন আগের চেয়ে অনেক দ্রুত ফুরিয়ে আসছে। একদম।
পঞ্চম ও ষষ্ঠ লাইনে কবি বলছেন, ইন মি দাও সিস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, অর্থাৎ তুমি আমার মাঝে দিনের সেই গোধূলি লগ্ন দেখতে পাচ্ছ। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে ধীরে ধীরে আলো ম্লান হয়ে আসছে। হ্যাঁ, গোধূলি মানে কিন্তু পুরোপুরি অন্ধকার নয়, পশ্চিম আকাশে একটু ক্ষীণ আলো তখনও বাকি থাকে। তবে এটা হলো আলো নিভে যাওয়ার চূড়ান্ত সতর্কবার্তা। আর তারপর অন্ধকার রাত ধীরে ধীরে চারপাশের সব আলো গ্রাস করে নেয়। ঠিক, কবির জীবনেও ঠিক তেমনি যৌবনের শেষ আলোটুকু নিভে গিয়ে বার্ধক্যের অন্ধকার নেমে আসছে। শেক্সপিয়ার সপ্তম অষ্টম লাইনে রাতকে বলেছেন ডেথস সেকেন্ড সেলফ, বা মৃত্যুর দ্বিতীয় সত্তা, যা সবকিছুকে চির ঘুমে বা বিশ্রামে আচ্ছন্ন করে দেয়। মৃত্যুর দ্বিতীয় সত্তা কথাটা শুনলেই ভেতরে এক ধরনের শঙ্কা কাজ করে, তাই না? তা তো বটেই। দিন ও রাতের এই চক্রকে জীবনের যৌবন ও বার্ধক্যের সাথে তুলনা করলে একটা অদ্ভুত অ্যানালজি সামনে আসে। মানে ধরুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, ঘুম যেন সাময়িকভাবে আমাদের কর্মব্যস্ততাকে পজ বা স্থগিত করে দেয়। হ্যাঁ, আর পরের দিন সকালে আমরা আবার সতেজ হয়ে জেগে উঠি। ঠিক, কিন্তু মৃত্যু চিরজীবনের জন্য আমাদের অস্তিত্বকে পুরোপুরি থামিয়ে দেয়। আমাদের আর কোনো প্লে বাটন থাকে না। শেক্সপিয়ার তার তরুণ বন্ধুকে বলছেন, আমাকে দেখো, আমার জীবনের সেই পজ বাটন চিরতরে টেপার সময় ঘনিয়ে এসেছে। দারুণ বলেছেন। এলিজাবেথেন যুগে মানুষ ঘুমকে এক ধরনের রহস্যময় অবস্থা হিসেবে দেখত। আচ্ছা, ঘুম বা রাতকে মৃত্যুর সমার্থক বা ছায়া হিসেবে দেখানোর এই রীতি সাহিত্যে বেশ পুরনো হলেও শেক্সপিয়ার একে অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছেন। কারণ ঘুম যেমন চারপাশের সব কোলাহল, সব কাজকে ধীর করে এনে একসময় থামিয়ে দেয়, মৃত্যু তেমনি জীবনের সব স্পন্দনকে চিরতরে স্তব্ধ করে দেয়। এই রূপকটি কবিতার পরিবেশকে আসলে আরও ভারী আর বিষণ্ণ করে তোলে। ঋতু থেকে দিন, আর দিন থেকে এবার তৃতীয় স্তবকে এসে সময় আরও বেশি সংকুচিত হয়ে এসেছে, তাই না? একদম। এবার রূপকটা নেমে এলো কয়েক মুহূর্তের একটা নিভু নিভু আগুনে, অর্থাৎ যা চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। সময়ের এই সংকোচন কবিতার অন্যতম প্রধান একটা কৌশল বলে আমার মনে হয়। মাস থেকে ঘণ্টা, আর ঘণ্টা থেকে কয়েক মিনিট। ঠিক তাই। নবম ও দশম লাইনে তিনি বলছেন, ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। কবি নিজের জীবনের শেষ অংশকে এমন এক আগুনের সাথে তুলনা করেছেন যা তার নিজেরই ছায়ের উপর শুয়ে আছে, অ্যাশেজ অফ হিজ ইউথ। এই দৃশ্যপটটা খুবই শক্তিশালী। একটা আগুন যখন নিভে আসে তখন তার নিচে কেবল পোড়া ছাইয়ের স্তূপই অবশিষ্ট থাকে। হ্যাঁ, একাদশ ও দ্বাদশ লাইনে তিনি বলছেন, যেই কাঠ একদিন এই আগুনকে প্রজ্বলিত করেছিল, আজ সেই ছাই তার মৃত্যুশয্যা বা ডেথবেড। এরপর তিনি এমন একটা লাইনের অবতারণা করেছেন যা পুরো কবিতার সারমর্মকে ধারণ করে, কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ নারিশড বাই। অর্থাৎ যে জিনিসটি তাকে পুষ্টি জুগিয়েছিল তাই তাকে নিঃশেষ করে দিচ্ছে। এই পুরো বিষয়টা তো একটা চরম স্ববিরোধিতা বা প্যারাডক্স। একদম। এটাই হলো সময় এবং জীবনের সবচেয়ে বড় স্ববিরোধিতা। ধরুন, একটা আগুন জ্বলার জন্য কাঠের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই কাঠ পুড়ে আগুন শক্তি পায়। কিন্তু কাঠ যখন পুড়তে পুড়তে ছাই হয়ে যায়, তখন সেই ছাইয়ের স্তূপই কিন্তু ধীরে ধীরে আগুনের শ্বাসরোধ করে তাকে নিভিয়ে দেয়। ও আচ্ছা। ঠিক একইভাবে সময় আমাদের জীবনকে বিকশিত করে, জীবনী শক্তি যোগায়, কিন্তু সেই একই সময় পার হওয়ার সাথে সাথে আমাদের যৌবন ক্ষয় হতে থাকে এবং তা আমাদের অবধারিত মৃত্যুর দিকে নিয়ে যায়। জীবনের মূল শক্তিটাই একসময় জীবনকে ক্ষয় করে দেয়। আমি যদি প্যারাডক্সটিকে একটা জ্বলন্ত মোমবাতির সাথে তুলনা করি, মানে একটা মোমবাতির শিখা যত উজ্জ্বলভাবে জ্বলে তা তত দ্রুত তার চারপাশের মোমকে গলিয়ে শেষ করে দেয়। দারুণ একটা উপমা। তার মানে যৌবনের তীব্র আবেগ, আমাদের জীবনী শক্তি আর উদ্দাম প্যাশনই কি শেষ বয়সে আমাদের দ্রুত নিঃশেষ করে দেয়? আমরা কি আসলে বাঁচতে বাঁচতেই নিজেদের পুড়িয়ে ফেলি? এক অর্থে হ্যাঁ। যৌবনের সেই জীবনী শক্তি বা আগুনই তো জীবনের অসংখ্য অভিজ্ঞতা তৈরি করে, আর সেই শক্তি ব্যয় করেই আমরা বার্ধক্যে পৌঁছাই। আমরা আমাদের নিজস্ব জীবনের জ্বালানি পুড়িয়েই জীবন অতিবাহিত করি। শেক্সপিয়ার তার প্রেমিকের কাছে নিজের এই নিঃশেষিত প্রায় রূপটাই তুলে ধরেছেন। তিনি বোঝাতে চাইছেন তার ভেতরে আর সেই দাউ দাউ করে জ্বলা যৌবনের আগুন নেই, আছে কেবল নিভু নিভু কয়লার ক্ষীণ আভা।
এই বার্ধক্য, রূপের ক্ষয় আর মৃত্যুর হতাশার কথা শুনতে শুনতে মনে হতে পারে কবিতাটিতে কেবলই নৈরাশ্য লুকিয়ে আছে। কিন্তু শেক্সপিয়রীয় সনেটের একটা বড় বৈশিষ্ট্য হল এর একেবারে শেষে এসে দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিবর্তন ঘটা। সাহিত্যে যাকে বলা হয় ভোল্টা বা টার্ন অফ থট। হ্যাঁ, তো শেষ দুটি লাইন বা কাপলেটে এসে এই দীর্ঘ হতাশার কি কোনো সমাধান মেলে শেষ পর্যন্ত? প্রথম 12টি লাইনে কবি যে সমস্যার কথা তুলে ধরেছেন, শেষ দুটি লাইনে এসে তারই চমৎকার সমাধান পাওয়া যায়। আচ্ছা। এতক্ষণের এই সমস্ত নৈরাশ্য আর ক্ষয়ের বর্ণনা আসলে একটা নির্দিষ্ট উপসংহারে পৌঁছানোর জন্যই দেওয়া হয়েছিল। শেষ 2 লাইনে শেক্সপিয়ার বলছেন, "দিস দাও পারসিভেস্ট হুইচ মেক্স তাই লাভ মোর স্ট্রং"। অর্থাৎ তরুণ বন্ধুটি কবির এই ক্ষয়ে যাওয়া দেখছে এবং খুব ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এর ফলে তার ভালোবাসা কমেলি বরং আরও দৃঢ় হয়েছে। একদম। আর তারপরের লাইনটা হলো, "টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং"। কারণ সে জানে খুব শীঘ্রই কবিকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এর পেছনের মনস্তত্ত্বটা খুব গভীর এবং বাস্তবসম্মত। মানব মনের একটা চিরন্তন সত্য হল, যে জিনিসটি খুব দ্রুত আমাদের কাছ থেকে হারিয়ে যাবে বলে আমরা জানি, তাকে আমরা আরও গভীরভাবে আঁকড়ে ধরতে চাই। তা তো বটেই। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ে, তখন সব তুচ্ছ মানবিভান, বাহ্যিক সৌন্দর্যের মোহ একেবারে কেটে যায়। পড়ে থাকে কেবল খাঁটি অনুভূতি। তরুণ বন্ধুটি জানে যে কবির সময় ফুরিয়ে আসছে, আর এই ক্ষণস্থায়িত্বের বোধই তাদের ভালোবাসাকে আরও খাঁটি, নিঃস্বার্থ ও চিরস্থায়ী করে তুলছে। মানুষের সম্পর্কের একটা চরম সত্য হিসেবে বিষয়টা ভাবলে বোঝা যায় যে মৃত্যু বা হারানোর ভয় ছাড়া হয়তো ভালোবাসার আসল তীব্রতা কখনো বোঝা যায় না। ঠিক। আমরা প্রতিদিন আমাদের কাছের মানুষদের দেখি, তাই অনেক সময় তাদের উপস্থিতির গুরুত্ব বুঝতে পারি না, তাদের থাকাটাকে খুব স্বাভাবিক বলে ধরে নিই। একদম। কিন্তু যখনই জানতে পারি যে মানুষটা আর কিছুদিন পর থাকবে না, তখন তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মহামূল্যবান হয়ে ওঠে। শেক্সপিয়ার আসলে এই মনস্তাত্ত্বিক সত্যটিকেই কাজে লাগিয়েছেন, তাই না? হ্যাঁ, তিনি তার তরুণ বন্ধুকে বলছেন, "আমাকে ভালোবাসো কারণ আমি নিখুঁত নই, আমাকে ভালোবাসো কারণ আমি ফুরিয়ে যাচ্ছি"। এটা অত্যন্ত সাহসী একটা প্রেমের প্রস্তাব। ঠিক বলেছেন। সাধারণত মানুষ নিজের দুর্বলতা লুকাতে চায়, কিন্তু শেক্সপিয়ার নিজের দুর্বলতাকেই তার প্রেমের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছেন। আজকের এই দীর্ঘ আলোচনার একটা সারসংক্ষেপ টানলে দেখা যায়, সনেট ৭৩-এ শেক্সপিয়র শরৎ, গোধূলি এবং নিভু নিভু আগুনের এই ৩টি ভিন্ন মাত্রার রূপক ব্যবহার করেছেন। প্রতিটি রূপকে সময়ের দৈর্ঘ্য ক্রমশ কমে এসেছে, যা জীবনের দ্রুত ফুরিয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত করে। তিনি বার্ধক্যের অবধারিত সত্যকে অত্যন্ত বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন, যা শেষ পর্যন্ত সত্য ভালোবাসার গভীরতাকেই প্রমাণ করে। কবিতাটি শত শত বছর আগের হলেও এর আবেদন কিন্তু একদম চিরন্তন। হ্যাঁ, এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যৌবন এবং শারীরিক সৌন্দর্য অত্যন্ত ক্ষণস্থায়ী। এই অনিবার্য ক্ষয়ের সত্যটা মেনে নিতে পারলেই আমরা সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝতে পারব। প্রতিদিনের এই ছুটে চলা জীবনের মাঝে আজকের এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। একদম ঠিক। এটা মনে করিয়ে দেয় যে আমরা যেন আমাদের কাছের মানুষগুলোকে তাদের বাহ্যিক রূপের ঊর্ধ্বে গিয়ে মূল্যায়ন করি, বর্তমানে সামান্য সময়টুকুকে যেন আমরা গভীরভাবে লালন করতে শিখি, কারণ কোনো কিছুই তো চিরকাল থাকবে না। আর এই হারানোর ভয়টাই আসলে আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। সনেট ৭৩ শুধু একটা প্রেমের কবিতাই নয়, এটা জীবনের ক্ষণস্থায়িত্বের উপর একটা গভীর দর্শন। শুরুর দিকে আমরা কথা বলছিলাম কিভাবে আমরা ভালোবাসার মানুষের কাছে নিজেদের নিখুঁতভাবে উপস্থাপন করতে চাই, কিন্তু শেক্সপিয়ার দেখালেন নিখুঁত হওয়ার চেষ্টার চেয়ে নিজের ভঙ্গুরতাকে স্বীকার করে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে খাঁটি প্রেম। একদম চমৎকার বলেছেন। তবে এখানে একটা গভীর দার্শনিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটু ভেবে দেখার মতো বিষয় হল, ধরুন যদি মানুষ অমর হতো এবং বার্ধক্য বা মৃত্যু বলে এই পৃথিবীতে কিছু না থাকত, আচ্ছা, তবে কি ভালোবাসার তীব্রতা আজকের মতোই এত গভীর হতো? নাকি চিরকাল পাওয়ার নিশ্চয়তা আর হারানোর ভয় না থাকলে ভালোবাসার সত্যিকারের মূল্যায়নটাই মানব জীবন থেকে চিরতরে হারিয়ে যেত? এটা সত্যিই ভাবনার জগৎকে প্রসারিত করার মতো একটা বিষয়। হারানোর ভয় না থাকলে হয়তো প্রাপ্তির আনন্দটাও তার আসল রং হারিয়ে ফেলত। হ্যাঁ, এই অমীমাংসিত প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।